হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। বেশি দেরি না করে শুরু করব। প্রথম টপিক থাকছে আইএনএস মহেন্দ্রগিরি F-38 ভারতীয় নৌবাহিনীর ষষ্ঠ প্রজেক্ট 17A এর স্টিলথ ফ্রিগেট। এর আগেও কিন্তু প্রজেক্ট 17A এর আন্ডারে স্টিলথ ফ্রিগেট লঞ্চ করা হয়েছে, সেগুলোর নাম আমরা শেষে দেখব। তার আগে আজকের কনটেক্সট পড়ে নেওয়া যাক। ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে, কোথায়? বিশাখাপত্তনমে, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আনুষ্ঠানিকভাবে তাদের ষষ্ঠ প্রজেক্ট 17A এর দেশীয় গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি F-38 এই কোড নেমটা মুখস্থ রাখতে হবে, কমিশন করতে চলেছে। এর পাশাপাশি কি মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নেবে। ডিজাইন করা হয়েছে বা কোন সংস্থা ডিজাইন করেছে? ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা করা হয়েছে ডিজাইন। নির্মাণ করেছে মাজাগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড, মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। ঠিক আছে। আচ্ছা, দেশীয় উৎপাদন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু 75%, এটাও একটু মনে রাখার বিষয়। তারপরে কোন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, কেমন প্রপালশন ব্যবহার করা হচ্ছে? কম্বাইন্ড ডিজেল অর গ্যাস প্রপালশন। আচ্ছা, এখানে ডিজেল আর গ্যাস দুই রকমই ইঞ্জিন ব্যবহার করা হবে। তার কারণ এই ডিজেল ইঞ্জিনটা সাধারণত সেই সময় ইউজ করা হবে যেই সময় ফর এক্সাম্পল স্লো গতিতে আর কি এগোনো হবে, বা যেটাকে বলা হচ্ছে একটা ক্রুজ, একটা স্পিড মেনটেন করবে বা ক্রুজ করবে, সেই সময় ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হবে। আর গ্যাস ইঞ্জিনটা ব্যবহার করা হবে সেই সময় যখন স্পিড দরকার। ঠিক আছে, তো গ্যাসটা সেই সময় ব্যবহার করা হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেবো যে এই প্রজেক্ট 17A এর আন্ডারে যে স্টিলথ ফ্রিগেট গুলো, সেগুলো আমরা জেনে নেবো। যেমন এই যে আইএনএস নীলগিরি, তারপরে আইএনএস হিমগিরি, আইএনএস উদয়গিরি, আইএনএস দ্রোণাগিরি, আইএনএস মহেন্দ্রগিরি যেটা এটা, তারপরে আইএনএস তারাগিরি আর আইএনএস ভিন্দাগিরি। এই নামগুলো একটু মনে রাখলে ভালো হয়, তার কারণ পরীক্ষায় যদি 4টে অপশন দিয়ে দেয় তার মধ্যে কোনো একটা নাম দিয়ে দেয়, সেই ক্ষেত্রে খুঁজে বার করতে হবে। ঠিক আছে। নেক্সট, ডুরান্ড কাপ 2026 এবং এর ঐতিহাসিক ঐতিহ্য। সবার আগে বলে দিই, রিসেন্টলি ভারতের প্রেসিডেন্ট দ্বারা ডুরান্ড কাপের যে ট্রফি এগুলো আনভেল করা হয়েছে, তো তার উপরে আর কি এই নিউজটা রিসেন্টলি দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে কনটেক্সটটা করে নেব। ভারতের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে, কোথায়? রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে 2026 ডুরান্ড কাপের জন্য 3টি অনন্য উইনার ট্রফি উন্মোচন করেছেন বা ফ্ল্যাগ অফ করেছেন। বিষয় হচ্ছে 3টে টপিক কেন, ওটাতে আসছে আমরা, ভীষণ ইউনিক। আচ্ছা, এর আগে আমরা ইতিহাস জেনে নেবো। শুরু হচ্ছে কোন সময়, কার দ্বারা শুরু হচ্ছে? এই যে স্যার হেনরি মর্টিমার ডুরান্ড, এনার নামেই কিন্তু টপিকটা শুরু হচ্ছে 1888 সালে। স্যার হেনরি মর্টিমার ডুরান্ড সেই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে ইনি ছিলেন পররাষ্ট্র সচিব। ঠিক আছে, তো ওটাও একটু মনে রাখার বিষয়, মনে রাখবেন। প্রাচীনত্ব, কতটা প্রাচীন? এটি এশিয়ার প্রাচীনতম, ভীষণ গুরুত্বপূর্ণ, এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের 3য় প্রাচীনতম টিকে থাকা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এই ডুরান্ড কাপ। এই জন্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। পরিচালক কারা পরিচালনা করে টোটাল খেলাটাকে? সেটা হচ্ছে ভারতের যে 3টি বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী, 3 ভারতীয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি, DFTS, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি, এটি পরিচালনা করে এই খেলা ডুরান্ড কাপের। আচ্ছা, এই যে 3টে ট্রফি, এই 3টে ট্রফির নামটাও একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে এই যে মূল ডুরান্ড কাপ তো রয়েছে, যেটা 1888 থেকে দেওয়া শুরু হয়, তারপরে সিমলা ট্রফি যেটা 1905 থেকে দেওয়া শুরু হয়েছে, আর প্রেসিডেন্টস কাপ 1956 থেকে দেওয়া শুরু হয়েছে। এই 3টে কাপই দেওয়া হয় কিন্তু যেই দল জেতে সেই দলকেই 3টে কাপই দেওয়া হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আর ভীষণ ইউনিক, 3টে কাপ দেওয়া হচ্ছে যেহেতু, সেই কারণে। তো এই সমস্ত ইনফরমেশন তো মনে রাখতেই হবে, পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট, ইন্দিরা পয়েন্ট, ভারতের শেষ সীমানায় পর্যটন হাব ও কৌশলগত উন্নয়ন। রিসেন্টলি ডিসাইড করা হয়েছে কেন্দ্র সরকার দ্বারা যে ইন্দিরা পয়েন্টে আর কি টুরিস্ট স্পটের মতো আর কি অনেক কিছু তৈরি করা হবে। তো এক কথায় পর্যটন হাব বানানো হবে ইন্দিরা পয়েন্টটাকে। প্রথমে কনটেক্সট করে নেওয়া যাক। ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ভারতের সার্বভৌম ভূখণ্ডের একেবারে দক্ষিণ বিন্দু। এটা কিন্তু ভারতের সার্বভৌম ভূখণ্ডের একদম দক্ষিণতম বিন্দু। ঠিক আছে। ইন্দিরা পয়েন্টের ঐতিহাসিক লাইট হাউসকে, এই যে লাইট হাউস, ঐতিহাসিক লাইট হাউস কেন বলছে তার পিছনেও ইতিহাস আছে, একটু পরে আসছি। কেন্দ্র করে একটি বিশ্বমানের পর্যটন হাব গড়ে তুলতে তার কাঠামোগত সুরক্ষায় কঠোর কোস্টাল রেগুলেশন জোন ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে, মানে যেহেতু আর কি ডেভেলপমেন্ট ওখানে হবে, শুরু হবে কাজ। অবস্থান কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপের। কোন দ্বীপের? গ্রেট নিকোবর দ্বীপের, এটা মনে রাখার বিষয়। গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ইন্দিরা পয়েন্ট। আর এই ইন্দিরা পয়েন্টে এটা বানানো হয়েছিল কত সালে, ওটাও আমরা জানবো। আচ্ছা, পূর্ব নাম, এই ইন্দিরা পয়েন্টের আগে নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট। ঠিক আছে, পিগম্যালিয়ন পয়েন্ট বা এই যে পার্সনস পয়েন্ট, এটাই বেশি পরিচিত, পরীক্ষাতে অনেক সময় এসেছিল। ঠিক আছে,
বর্তমান নাম বলতে এই যে ইন্দিরা পয়েন্ট নামকরণ করা হচ্ছে কত সালে বা কেন, এর পিছনের ইতিহাসটা হচ্ছে সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালে ওইখানে তিনি গিয়েছিলেন। তারপরে ঠিক 1 বছর পরে ওনার স্মৃতিতে, উনি যে ওখানে গিয়েছিলেন সেই স্মৃতিতে ওইখানে বানানো হচ্ছে না, ওইখানে মানে ওই ইন্দিরা পয়েন্ট নামকরণ করা হচ্ছে। ঠিক আছে, পিগমিলিয়ন পয়েন্টের জায়গায় নামকরণ করা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর এই যে এইটা বানানো হচ্ছে 1972-তে, একটু ঘুরিয়ে যেতে পারে, দেখে নাও, আমরা পরে আসছি। আচ্ছা, 2004 সালে একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে, তার আগে বলে নিই, এটা 1972 সালে তৈরি করা হয়েছিল। এই যে লাইট হাউসটা, ঠিক আছে, 35 মিটার উঁচু এই লাইট হাউস তৈরি করা হয়েছিল 1972 সালে। এবার 2004 সালে কি হচ্ছে, সুনামি আসছে 2004 সালে, এবং সুনামির কারণে 2.04 মিটার বসে যাচ্ছে জলের মধ্যে। ঠিক আছে, 2.04 মিটার বসে যাচ্ছে এবং 3.86 ডিগ্রি হেলে যাচ্ছে। এই যে অনেকটা হেলা রয়েছে না, রাইট? আগে এরকম সোজা ছিল, তো অনেকটা হেলে গিয়েছে, বোঝা যাচ্ছে দেখে। তো 3.86 ডিগ্রি হেলে যাচ্ছে, ওটা মনে রাখলেও রাখতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। তো 2.04 মিটার বসে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখন ডেভেলপমেন্ট করা হবে, নিউজে রয়েছে, এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এগুলো তো মনেই রাখতে হবে যে 1984 সালে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন, তারপরেই নামকরণ করা হচ্ছে 1985 সালে ইন্দিরা পয়েন্ট। আগে কি নাম ছিল? পিগমেলিয়ন পয়েন্ট বা পার্সন পয়েন্ট। ভারত ইন্দোনেশিয়া প্রতিরক্ষা চুক্তি এবং দেশীয় অস্ত্র MK1 মিসাইল। সবার আগে বলে দিই, এই যে অস্ত্র MK1, এই যে দেশীয়, আমাদের যে দেশের বানানো এই যে অস্ত্রটা, মিসাইলটা, এটার একটা ডিল হয়েছে ইন্দোনেশিয়ার সাথে। তো আগে কনটেক্সটটা পড়ে নিই, তারপর ডিটেলসে জানবো। জাকার্তায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সম্মেলনে ভারত ইন্দোনেশিয়া ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র MK1 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহের জন্য একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ। নির্মাতা DRDO এবং ভারত ডাইনামিক্স লিমিটেড, এটাও গুরুত্বপূর্ণ। DRDO নামটা কমন, ভারত ডাইনামিক্স লিমিটেডটাও মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নিউজে কিন্তু এখনো আসবে, পরে আরো দু একটা দেশের সাথে ডিল হতে পারে, তো নিউজে আসতে চলেছে, তো গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আচ্ছা, যৌথভাবে তৈরি করা হয়। এই যে এটার নাম, এটাকে বলা হচ্ছে BVRAM, ফুল ফর্ম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এটাও মনে রাখার বিষয়, এটা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল, মানে বাতাসেই লঞ্চ করা যাবে এবং বাতাসেই টার্গেটকে ডিস্ট্রয় করা। আচ্ছা, নেক্সট, গতিবেগ ও রেঞ্জটা জানা ভীষণ দরকার। গতিবেগ হচ্ছে ম্যাক 4.5, অর্থাৎ শব্দের যে গতিবেগ তার 4.5 টাইমস স্পিডে যেতে পারবে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কাজ করবে। কিন্তু রেঞ্জ কত? 80 কিলোমিটার থেকে 110 কিলোমিটার উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার, এই রেঞ্জে কাজ করবে। কিন্তু রেঞ্জ, ফর এক্সাম্পল, এখান থেকে লঞ্চ করলাম 110 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, 80 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, নেক্সট, যুদ্ধ বিমান। কোন যুদ্ধ বিমানে ব্যবহার করা হচ্ছে আপাতত ভারতবর্ষে? সেটা হচ্ছে সুখোই Su-30 MKI। তার পাশাপাশি এটাও একটু জেনে রাখা ভালো যে অন্যান্য যে যুদ্ধ বিমান আসতে চলেছে বা ভারতবর্ষ ব্যবহার করে, ফর এক্সাম্পল রাফায়েল ব্যবহার করে, তারপরে ভারতবর্ষে আসতে চলেছে ভারতবর্ষের নিজের বানানো যুদ্ধ বিমান, সেটা হচ্ছে তেজাস। ঠিক আছে, তো ওগুলোতেও ব্যবহার করা হবে, সেই রকম ভাবে ডেভেলপ করা হচ্ছে অন্যান্য ভার্সনগুলো। ঠিক আছে, তো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো তো মনে রাখতেই হবে। নেক্সট, ট্রাইবেক্স উপজাতীয় সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নের জন্য ভারতের প্রথম ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইউনিক, তার কারণ এটা হচ্ছে প্রথম এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা হলো যেটা ট্রাইবাল কমিউনিটির সাথে যুক্ত। ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইউনিক। কনটেক্সট পড়ে নিই। ভারতের কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক মন্ত্রী শ্রী জুয়েল ওরাম, নামটা মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ, নিউজে থাকবে কিন্তু। আনুষ্ঠানিকভাবে ট্রাইবেক্স নামক একটি অভিনব ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছেন, যা আদিবাসী শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য নিবেদিত। ভীষণ গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট অফ ইটস কাইন্ড কোর্স লঞ্চ করা হয়েছে। কিসের উপরে? উপজাতীয় আর্ট, হ্যান্ডলুম, মিউজিক বিষয়ের উপরে 20টি ফ্রি সার্টিফিকেট কোর্স লঞ্চ করা হয়েছে। আর 5টি UGC স্বীকৃত 1 বছরের হাইব্রিড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স অফার করা হবে এই প্রজেক্টের আন্ডারে। কি প্রজেক্টের নাম? ট্রাইবেক্স, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর্কাইভ লঞ্চ করা হয়েছে, যেখানে 5000 মাল্টিমিডিয়া রিসোর্সের একটি বিশাল ডিজিটাল হেরিটেজ আর্কাইভ অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রজেক্টের সাথে। খুব গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেককে বলবো সবাই একবার অন্তত চেক করবে, ভীষণ ইউনিক এবং প্রথম। ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশন মনে রাখতে হবে পরীক্ষার জন্য, এই সমস্ত ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা কিছু MCQ করে নেবো। সবার প্রথমে প্রত্যেক দিনের মতো তোমরা চেষ্টা করবে, আশা করি ভালো করে শুনলে তো অবশ্যই পারবে, তারপরে আমার অ্যান্সার দেখে নেবে। ভারতীয় নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের ষষ্ঠ প্রজেক্ট 17A দেশীয় গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি F-38 নিচের কোন স্থানে কমিশন করতে চলেছে? বিশাখাপত্তনম। ভীষণ গুরুত্বপূর্ণ। প্রজেক্ট 17A
স্টিলথ ফ্রিগেট সিরিজের যুদ্ধজাহাজগুলোর মেরিটাইম চালিকা শক্তি হিসাবে কোন ধরনের আধুনিক প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে? কম্বাইন্ড ডিজেল অর গ্যাস, রাইট? ডিজেল অর গ্যাস দুটোই ব্যবহার করা হবে। কোন সময় কোনটা ব্যবহার করে সেটাও বলেছি। পরীক্ষাতে কিন্তু ইনডেপথ থেকে কোশ্চেন চলে আসতে পারে, মানে ওই রকম ডিটেলড কোশ্চেনও আসতে পারে, তো ওটাও একটু জেনে রাখা ভালো। নেক্সট, আসন্ন 2026 ডুরান্ড কাপের জন্য ভারতের মাননীয় রাষ্ট্রপতি সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে 3টি অনন্য উইনার ট্রফি উন্মোচন করেছেন। এই 3টি রোলিং ট্রফির অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? মানে কোনটি অন্তর্ভুক্ত নয় এরকম টাইপের কোশ্চেনও দিয়ে দেয়। আমি আগেও বলেছি 4টে অপশনের মধ্যে যে কোনো একটাকে বেছে বাদ দিতে হবে, কোনটা রিলেটেড নয়। যেমন এখানে প্রেসিডেন্ট কাপ এটা রিলেটেড, সিমলা ট্রফি এটাও আছে, ভাইসরয় গোল্ড কাপ এটা কিন্তু রিলেটেড নয়, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে এইটাই। ঠিক আছে, এগুলো তো রিলেটেড, এগুলো রিলেটেড। মূল ডুরান্ড কাপ বলতে ডুরান্ড কাপ এটা রিলেটেড, এটা রিলেটেড, প্রেসিডেন্ট কাপ রিলেটেড, এটা রিলেটেড নয়, অর্থাৎ এটা উত্তর হয়ে যাচ্ছে। ভারতের সার্বভৌম ভূখণ্ডের একেবারে শেষ দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন নির্দিষ্ট দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত? গ্রেট নিকোবর, ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রেট নিকোবর নাম পরিবর্তন করা হয় কত সালে মনে আছে? 1984 এ যাচ্ছেন ইন্দিরা গান্ধী, তার এক বছর পরে 1985 নাম পরিবর্তন করে করা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ব্রিটিশ উপনিবেশকাল এবং ভারতের স্বাধীনতার শুরুর দিকে আন্তর্জাতিক মানচিত্রে ইন্দিরা পয়েন্ট মূলত কি নামে পরিচিত ছিল? পিগমেলিয়ান পয়েন্ট। পিগমেলিয়ান পয়েন্ট এটাও বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশি পরিচিত, পিগমেলিয়ান পয়েন্ট। ঠিক আছে, জাকার্তায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সম্মেলনে ভারত কোন দেশের সাথে তাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার অস্ত্র MK1 মিসাইল সরবরাহের জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে? দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অস্ত্র MK1 এর আরো ভার্সন আসতে চলেছে, যেমন অস্ত্র MK1 এর MK1 এর না অস্ত্ররই MK2 আসতে চলেছে, MK3 আসতে চলেছে, যাদের রেঞ্জ এই 2 এর রেঞ্জ হাইয়েস্ট 200 কিলোমিটার হবে, আর এটা 300 এর উপরে যাবে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO দ্বারা তৈরি সর্বাধুনিক অস্ত্র MK1 মিসাইলটি মূলত কোন শ্রেণীর ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্ত? বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বলতে এখানে ফর এক্সাম্পল ফাইটার জেট থেকে লঞ্চ করা হবে, সামনে এখনো শত্রু বিমান আসেনি, দূর থেকে ডিটেক্ট করা গিয়েছে, মানে রেঞ্জে আসেনি, নিজের চোখের সামনে আসেনি, তবুও লঞ্চ করা যাবে এবং ডিস্ট্রয় করা যাবে আগে থেকে। ঠিক আছে, আগেই লঞ্চ করে ডিস্ট্রয় করা যাবে। নেক্সট, আকাশ প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকারী ও শব্দের চেয়ে 4.5 গুণ দ্রুতগামী এই অস্ত্র MK1 মিসাইলটি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কোন প্রধান যুদ্ধ বিমানে সম্পূর্ণরূপে মোতায়েন রয়েছে? সেটা হচ্ছে সুখোই Su-30 MKI, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সুখোই Su-30 MKI নিউজে এর আগেও ছিল, তার কারণ তোমরা জানো আসামে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটলো, তো এই বিমান সম্পর্কে জেনে রাখতে হবে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ভারতবর্ষ কবে থেকে ইউজ করছে, এই সমস্ত ইনফরমেশন একটু মনে রাখা ভালো। রাফায়েল কোন দেশ থেকে নেওয়া হয় এগুলো মনে রাখবে। এটা আমাদের ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বিমান, যেটা কাজ এখনো চলছে, এখনো আর কি সম্পূর্ণরূপে সেনাবাহিনী ইউজ করা শুরু করেনি। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। ভারতের কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক মন্ত্রক দ্বারা আনুষ্ঠানিকভাবে চালু করা আদিবাসী শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের জন্য দেশের প্রথম ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মটির নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ এবং সহজ, সেটা হচ্ছে ট্রাইবেক্স। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, উপজাতীয় শিল্পকলা, হ্যান্ডলুম ও ট্র্যাডিশনাল মিউজিক শিক্ষার প্রসারে ট্রাইবেক্স পোর্টালটিতে বর্তমানে মোট কতটি ফ্রি সার্টিফিকেট কোর্স অফার করা হয়েছে? ফ্রি সার্টিফিকেট কোর্স সেটা হচ্ছে টোটাল 20টি, আর 5টি UGC স্বীকৃত ডিগ্রি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা স্লাইড বা প্রত্যেকটা টপিক তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনেছো এবং পরের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পেরেছো। এই রকমই ভিডিও আরো আসবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।